ছাত্রছাত্রীরা, আমি তোমাদের রাজুবাবু। বিগত এই লকডাউনে আমরা সবাই আজ গৃহবন্দী অবস্থায় আছি এবং তার পাশাপাশি বাড়িতে থেকেও পড়ার চেষ্টা করছি। যদিও তোমরা পড়ছো কিনা আমি জানি না, তা ধরেই নিচ্ছে এক প্রকার যে তোমরা বাড়িতে আছো এবং অবশ্যই পড়াশোনার সান্নিধ্যে আছো। তো আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের অমাধ্যম অনুমান ব্র্যাকেটে ইমিডিয়েট ইনফারেন্সের যে বাকি অংশ আগের ক্লাসে যেমন আলোচনা করেছি, সেই বাকি অংশের বিশেষ করে আবর্তনের শেষ পাঠ আজকে একটু আলোচনা। তো ডাইরেক্টলি আমি আগে বিষয়ে চলে যাচ্ছি। আজকে চতুর্থ অধ্যায়ের অমাধ্যম অনুমানের দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় তথা অমাধ্যম অনুমানের বা ইমিডিয়েট ইনফারেন্সের কনভার্সিভ বা আবর্তনের শেষ ভাগ। আমি আবর্তনটা একটু লিখি। যদিও আগের ক্লাসে আবর্তন সংক্রান্ত বিষয়ের আমি খুঁটিনাটি অলরেডি আগে কিন্তু আলোকপাত করেছি, আজ কিন্তু যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আবর্তন তথা যে সমস্ত নিরপেক্ষ বচনের আবর্তন কিভাবে হয় এবং একটা বচন থেকে আবর্তন করে কি বচন পাওয়া যায় বা কি অবধারণ পাওয়া যায় সেই সম্পর্কে কিন্তু আলোকপাত করব। আগের ক্লাসে আবর্তনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, নিয়মাবলী এবং তার পাশাপাশি কিছু তথ্য দিয়ে রেখেছিলাম। যেমন বলেছিলাম যে এ নিরপেক্ষ বচন থেকে কিন্তু আয় হলো, ই বচন থেকে কিন্তু ই বচন পাওয়া যাবে, আই বচন থেকে আই বচন পাওয়া যাবে এবং ও থেকে কোনো বচন পাওয়া যাবে না। তার মানে ও ক্যান নট বি কনভার্টেড, এই কথাটা কিন্তু আমি আগের ক্লাসে লিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে থাকবে। ও ক্যান নট বি কনভার্টেড, তার মানে ও বচনে আবর্তন সম্ভব নয় এবং এ থেকে কি করে আই বচন পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে আমি কিছু ডেসক্রিপশন দিতে চাইছি। প্রত্যেকটা দেখতে পাচ্ছ আবর্তনের আমি সংজ্ঞাটা আরেকবার রিমেম্বার করে দিচ্ছি। আবর্তনের সংজ্ঞা বলতে বলতে সেই বিষয়কে বোঝানো হয় বা সেই অমাধ্যম অনুমানকে বোঝানো হয় যে অমাধ্যম অনুমানের উদ্দেশ্য বিদেহে স্থান পরিবর্তন করে, আমি উদ্দেশ্য বিদেহের জায়গায়, বিদেহ উদ্দেশ্যের জায়গায়, তার মানে কি ইন্টারচেঞ্জ করে গুণের পরিবর্তন না করে, দেখতে পাচ্ছ গুণের কোনো পরিবর্তন হয়নি, যে নতুন একটি বচনকে সিদ্ধান্ত রূপে পাওয়া যাচ্ছে সেই প্রক্রিয়াকে বলা হয় আবর্তন বা আবর্তনমূলক প্রক্রিয়া। এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া তথা পদ্ধতি যে নিয়ম, সেই নিয়মটা হলো আবর্তনের নিয়মাবলী। কিন্তু মূলত প্রশ্ন এখানে কেন না, এখানে দেখতে পাচ্ছ যে এ থেকে প্রত্যেকটাই ই থেকে ই বচন, আই থেকে আই বচন, ওটাকে বাদ দাও, তাহলে এ থেকে কেন এ হলো না? অর্থাৎ সার্বিক বচন থেকে, সার্বিক সদর্থক বচন থেকে সার্বিক সদর্থক বচন কেন হলো না? বাদ বাকি যে বিষয়গুলো আছে দেখতে পাচ্ছ যে বিশেষ সার্বিক নমর্থক বচন থেকে সার্বিক নমর্থক বচন পেয়েছি, বিশেষ সদর্থক বচন থেকে বিশেষ সদর্থক পেয়েছি। ও বচন তো সম্ভব নয়, আগেই বলেছি, হ্যাঁ, কিন্তু এ বচন থেকে এ বচন কেন পাওয়া যাচ্ছে না? ইভেন সার্বিক সদর্থক বচন থেকে কেন সার্বিক সদর্থক বচন পাওয়া যাচ্ছে না? কেনই বা আমি অন্যান্য বচন পেলাম না, শুধু আই বচন কেন পাচ্ছি? আই বচন কেন করবো? আর মূলত আরেকটা প্রশ্ন, সেটা হলো ও বচন থেকে কেন পরিবর্তন সম্ভব নয়? এই দুটো বিষয়। নাম্বার ওয়ান এইটা একটা আর এইটা একটা, ভালো করে দেখে নাও। এ থেকে আই বচন কেন করলাম, কেন এই বচন
বললাম না, আমি আগের ক্লাসে বলেছিলাম সরলাবর্তন অর্থাৎ সিম্পল কনভার্সন এবং অসরলাবর্তন অর্থাৎ যেটাকে বলা সীমিত আবর্তন, সেই বিষয় সম্পর্কে আমি কিন্তু অলরেডি আলোকপাত করে দিয়েছি। তো আজকে আবার বলছি, সরলাবর্তন বলতে সেই প্রকার আবর্তনকে বোঝানো হয় যে প্রকার আবর্তনের পরিমাণ কিন্তু কি হয়, পুরোপুরি এক হয়। সরলাবর্তন করতে গেলে পরিমাণ দেখতে পাচ্ছ, পরিমাণ এও পরিমাণ, এখানেও যা পরিমাণ আছে এটাও তাই আছে, সার্বিক বিশেষ। কিন্তু এটা কেন সার্বিক থেকে বিশেষ কেন গেল, কেন সরলাবর্তন হলো না? প্রশ্ন করতে পারে যে এ বছরের কি সরলাবর্তন সম্ভব, অর্থাৎ এ can be possible in the relations of simple conversion, অর্থাৎ সিম্পল কনভার্সনের ক্ষেত্রে এ বচন থেকে কি এ বচন পাওয়া যায়, বা এ বচনের বা সার্বিক সদর্থক বচনের কি কখনো সরলাবর্তন সম্ভব? এই প্রশ্নটা রেখেছিলাম। আর ও বচন তো আগেভাগেই বলছি সম্ভব নয়, কিন্তু কেন সম্ভব নয় এর তো একটা কারণ আছে, এর কারণে কিন্তু লাস্টলি দেখবে আবর্তনের নিয়মে লেখা আছে যে চতুর্থ নিয়মে যে বলা আছে যে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেই পদ কখনো ব্যাপ্য হতে পারবে না। এই নিয়মের গেরোতে মানে এই নিয়মের মাধ্যমে এই দুটি জায়গা থেকে কিন্তু বা দুটি বচন থেকে কিন্তু তার নির্দিষ্ট বচন কিন্তু পাওয়া যায় না। এ থেকে এও পাওয়া যাচ্ছে না, আর ও থেকে তো কোনো বচনই পাওয়া যাচ্ছে না। আগে দেখে নিই যে ও থেকে কেন সম্ভব নয়, ও থেকে কেন সম্ভব নয়। আমি ছোট্ট একটা উদাহরণ লিখি যে ও বচনে একটা আবর্তন করে দিই, দেখা যায়। আমি লিখলাম কোনো এটা ও বচন তার মানে আবর্তনীয়, কোনো মানুষ নয় বিশ্বাসী, এটা একটা ও বচন বা অর্থাৎ বিশেষ নঅর্থক বচন একটা উদাহরণ। তার থেকে আমি কিন্তু আবর্তন করে পাচ্ছি। ও থেকে যদি আমি ওই করি তাহলে আমি সিও এনভি লিখলাম এখানে, অর্থাৎ কনভার্সন করে দাঁড়ালো কি দাঁড়ালো, ও থেকে যদি ও করা হয় তাহলে আলটিমেটলি কোনো অবশ্যই সাবজেক্ট প্রেডিকেটের পরিবর্তন হবে, এটা তো নিশ্চয়ই জানো, কিন্তু গুণগত কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমি কি করলাম, এই বচনটাকে পেলাম যে কোনো মানুষ নয় বিশ্বাসী, অর্থাৎ কোনো বিশ্বাসী নয় মানুষ বা কোনো বিশ্বাসী ব্যক্তি নয় মানুষ। ভালো করে দেখেন এই দুটি জায়গা, কোনো মানুষ নয় বিশ্বাসী, আর নিচে লিখলাম কোনো বিশ্বাসী ব্যক্তি নয় মানুষ। অর্থাৎ উদ্দেশ্য কিন্তু ইন্টারচেঞ্জ করলাম, গুণগত কোনো চেঞ্জ করলাম না, পরিমাণগত কোনো চেঞ্জ করলাম না। ও থেকে যদি ও পড়া হয়, যদিও আমি এখানে লিখে দিয়েছি ট্র্যাডিশনাল লজিকে বলা হচ্ছে, কিন্তু ট্র্যাডিশনাল লজিক অর্থাৎ ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে অর্থাৎ আইভি মারমার কপির গ্রন্থে কিন্তু বলা আছে যে ও ক্যান নট বি কনভার্টেড। তার মানে ও বচনের কোনো আবর্তন সম্ভব নয়। কি ও থেকে ইও হবে না, আয়ও হবে না, এও হবে না, ও থেকে তো ও হচ্ছেও না। তো আমি যদি ও থেকে ও করি, দেখা যাচ্ছে কি জিনিসটা দাঁড়াচ্ছে, দেখে নাও। আমার বলা যে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয়, আর নিয়মটা ভালো করে লক্ষ্য করো, এখানে সব আবর্তনের নিয়মগুলি মান্য করলেও, অর্থাৎ কি করেছে, উদ্দেশ্য বিধেয়ের জায়গায় বসেছে, বিধেয় উদ্দেশ্যের জায়গায় বসেছে, তার মানে আবর্তনের একটি নিয়ম মেনেছে। 2 নাম্বার কি করেছে, কি হয়েছে না, এখানে কি বলা হচ্ছে, গুণগত কোনো পরিবর্তন হয়নি, গুণের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ নয় তার মানে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ আছে, কোনো পরিবর্তন হয়নি, তাহলে ঠিকই আছে। আচ্ছা, পরিমাণ তো বাদ দাও, তাহলে বাদ বাকি আরেকটি নিয়ম আছে, সেটা হলো আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয়। দেখতে পাচ্ছ যে কোনো মানুষ নয় বিশ্বাসী, এইখানে এই আবর্তনীয় বচন, এটা আবর্তিত বচন, এটা আবর্তনীয়, যেটাকে আবর্তন করে পাচ্ছি, সেটা হচ্ছে আবর্তিত, আর যাকে করছে আবর্তন তার সেটার নাম হচ্ছে আবর্তনীয়। এটা অলরেডি আমি আগেই বলেছি। এখানে আবর্তন মানে ব্যাপ্য নয় কোনটা না, মানুষ পদটা, কারণ আমরা জানি ও বচনের উদ্দেশ্য পদ কিন্তু ব্যাপ্য নয়, কিন্তু বিধেয় পদ ব্যাপ্য। ভালো করে দেখে নাও, বিশ্বাসী এই পদটি কিন্তু ব্যাপ্য, কিন্তু মানুষ এই পদটি কিন্তু ব্যাপ্য নয়। ব্যাপ্য হওয়ার প্রশ্ন এসে যাচ্ছে।
ওই পদটি সিদ্ধান্তে মানে আশ্রবাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেই পদ কখনো ব্যাপ্য হতে পারবে না। এটা কিন্তু কোড ভালো করে বলা আছে। আশ্রবাক্যে যে পদ ব্যাপ্য নয় তার মানে কি এখানে কিন্তু মানুষ পদটি ব্যাপ্য নয়, সিদ্ধান্তে সেই পদটি কিন্তু ব্যাপ্য হতে পারবে না। কিন্তু দেখতে পাচ্ছ মানুষ পদটি সুন্দরভাবে আবর্তিত বচন তথা কনভার্সন করে যে লাস্টলি যে বচনটা পাচ্ছি কোনো বিশ্বাসী ব্যক্তি নয় মানুষ, অর্থাৎ এখানে বিধেয় স্থানে বসায় মানুষ পদটি কিন্তু ব্যাপ্য হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছো আশ্রবাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেই পদ কখনো ব্যাপ্য হতে পারবে না, এইটা ব্যাপ্য হতো না। কিন্তু এই ও বচনের ও থেকে ও করার কারণের ফলে ও বচনের মানুষ পদটি বিধেয় স্থানে বসায়, মানে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করায় এবং সেই উদ্দেশ্য বিধেয় স্থানে বসায় আলটিমেটলি ব্যাপ্য হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি ও বচনের বিধেয় ব্যাপ্য, তাই ও বচনের বিধেয় ব্যাপ্যর কারণের আলটিমেটলি ফলে এটা কিন্তু এই নিয়মকে কিন্তু পুরোপুরিভাবে ডিনাই তথা লঙ্ঘন করছে এবং এই কারণের ফলে আলটিমেটলি কি হচ্ছে এই নিয়মটাকে না মানার কারণের ফলে আলটিমেটলি ও থেকে ও বচন সম্ভব নয়। দেখতে পাচ্ছ তাহলে ও থেকে ও বচন কেন সম্ভব নয় না ও থেকে ও বচন সম্ভব নয় কেন না ও বচনের থেকে ও বচন করতে গেলে আবর্তনের সবকটি নিয়মকে মান্য করলেও একটি নিয়মকে মান্য করতে পারে না। কোন নিয়মটা না আশ্রবাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেই পদ কখনো ব্যাপ্য হতে পারবে না। কিন্তু এখানে ও বচনের উদ্দেশ্য পদ মানুষ এই পদটি আবর্তিত বচন বা আবর্তন করে সিদ্ধান্তে সেই বচনটি উদ্দেশ্য বিধেয় স্থানে বসায় সেই মানে ইন্টারচেঞ্জ হয়, তাহলে কি হয়েছে না সেই পদটি ব্যাপ্য হয়ে গেছে। আই মিন ও বচনের বিধেয় ব্যাপ্য, কিন্তু এখানে ব্যাপ্য হওয়া চলবে না, কিন্তু আলটিমেটলি ব্যাপ্য হয়ে যাওয়ার কারণের ফলে এটি কিন্তু নিয়মকে লঙ্ঘন করছে, তাই ও থেকে ও হলো না। ঠিক একই কারণে অন্যান্য বচন আই ই এ ও থেকে কোনোভাবেই পাওয়া যাবে না। কি যদি আমি এরকম করি যে ও থেকে আই করি এটাও কিন্তু ওই আবর্তনের নিয়ম লঙ্ঘন করছে, ও থেকে এ করি তাও কিন্তু লঙ্ঘন করছে, আবার ও থেকে ই করি তাও লঙ্ঘন করছে। তাহলে মানে বুঝতেই পারছো যে ও থেকে কোনোভাবেই সম্ভবপর হচ্ছে না, ও নিজেই যেখানে হবে না সেখানে কিন্তু অন্যান্য বাদ বাকি তো প্রশ্ন তো আসছেই না। তার মানে ও থেকে যদি আয়ও করি সেটাও কিন্তু আবর্তনের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করছে, ও থেকে যদি এ করি সেটাও কিন্তু আবর্তনের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করছে, আবার ও থেকে যদি ইও করি তার মানে আবর্তনের চতুর্থ নিয়মকে লঙ্ঘন করছে। নিয়মটা কি আশ্রবাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেই পদ কখনো ব্যাপ্য হতে পারবে না। এই নিয়মের কারণের ফলে ও থেকে কোনো নিরপেক্ষ বচন এই বচন আবর্তন করে না পাওয়ার ফলে ও থেকে কোনোভাবেই আবর্তন সম্ভবপর নয়। ভালো করে শুনে নাও, ও থেকে কেন আবর্তন সম্ভব নয় না ও থেকে আবর্তন সম্ভব কেন হবে না না ও বচন থেকে সমস্ত প্রকার বচন করতে গেলে আবর্তনের সবকটি নিয়মকে মান্য করলেও বা মেনে চললেও লাস্টলি যে নিয়মটি আছে অর্থাৎ চতুর্থ নিয়মটি যেটা আছে অর্থাৎ আশ্রবাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেই পদ কখনো ব্যাপ্য হতে পারবে না, কিন্তু এইখানে সবকটি নিয়মকে মানে মান্য করলেও লাস্টলি যে নিয়মটা আছে সেই নিয়মটি কিন্তু অস্বীকার করছে, তার মানে মানছে না। আর যার কারণের ফলে আলটিমেটলি ও থেকে কোনোভাবেই সম্ভব হচ্ছে না অন্যান্য আবর্তন করতে গেলে, অন্যান্য বচনের আবর্তন অন্য বচন পাওয়া যাচ্ছে না। তাই ও থেকে ও পাওয়া যাচ্ছে না, ও থেকে এও পাওয়া যাচ্ছে না, ও থেকে আয়ও পাওয়া যাচ্ছে না, ও থেকে তো ই পাওয়া যাচ্ছে না। তাই আমি লাস্টে লিখে দিলাম ট্র্যাডিশনাল লজিকে ও থেকে কোনোভাবেই আবর্তন সম্ভবপর নয়। কি এ ই আই ও কোনটাই হচ্ছে না বলে ও ক্যান নট বি কনভার্টেড এই কথাটা আমি লিখলাম। প্রশ্ন করতে পারে 2 নাম্বার করতে পারে কি 4 নাম্বার করতে পারে যে তাহলে ও বচনে কেন আবর্তন সম্ভব, তাহলে তোমরা লিখতে পারবে যে ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, তার কারণ হলো ও বচনের সবকটি নিয়মকে মান্য করলেও ও বচন থেকে আবর্তন করতে গেলেও আবর্তনের সবকটি নিয়মকে মান্য করলেও লাস্টলি যে নিয়মটা আছে কোড আনকোড দিবে যেখানে লেখা রাখবে আশ্রবাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেই পদ কখনো ব্যাপ্য হতে পারবে না, এই নিয়মকে লঙ্ঘন করছে আর যার কারণের ফলে আলটিমেটলি এটা ব্যাপ্য হচ্ছে মানে নিয়মকে লঙ্ঘন করার কারণের ফলে আবর্তন সম্ভব হচ্ছে না। তাই আমি লিখে দিচ্ছি ও ক্যান
cannot be converted, অর্থাৎ বহুবচনের আবর্তন সম্ভব নয়। তার মানে বুঝতেই পারলো। এরপরে তাহলে ও বচনে আবর্তন সম্ভব না, তাহলে আমি ওটা আগে বুঝিয়ে দিলাম। এরপরে আসছে যে ও থেকে যখন এ হলো না বা আইও হলো না বা ইও হলো না, তাহলে বাদ বাকি পড়ে রইল কিন্তু এ। তাহলে এ থেকে কেন আই করা হলো, এ থেকে কেন এ হলো না? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এ থেকে এ কেন হলো না, এ থেকে কেন আই হলো, কেন আমি ই করলাম না, কেন ও করলাম না? এমন কিছু কি দৃষ্টান্ত আছে যেখানে আমি এ থেকে আই করলাম? আমি ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দেখাই, দেখি এ বচন থেকে এ বচন করা যায় কিনা। আমি লিখি যেমন সকল মানুষ হয় মরণশীল, এটা একটা এ বচন আবর্তনীয় নিলাম। সকল মানুষ হয় মরণশীল, এটা আমি লিখলাম। এ থেকে এ করলাম, অর্থাৎ কনভার্সন যদি করি, যদি এখানে আমি আই করেছি কিন্তু আমি এ থেকে এ করে দেখছি কি হয়, তাহলে আমি লিখতে পারি সকল মরণশীল ব্যক্তি হয় মানুষ। দেখা যাক এই নিয়মটা কি ফলো করে, দেখা যাক যদি এ থেকে এ পড়া যায় কিনা দেখছি, চেষ্টা করছি, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। এ থেকে এ করা যাচ্ছে কিনা, সকল মানুষ হয় মরণশীল। ওকে, সকল মরণশীল ব্যক্তি হয় মানুষ, কনভার্সন করে এ দিয়েছি। দেখা যাচ্ছে যে আমি কিন্তু উদ্দেশ্য বিধেয়ের জায়গায় বসিয়েছি, বিধেয় উদ্দেশ্যের জায়গায় বসে, তার মানে এক নম্বর নিয়মটা পারফেক্ট হয়েছে। দু নম্বর নিয়ম কি, এখানে কোনো গুণগত পরিবর্তন করিনি, তার মানে গুণ একই আছে, তাহলে আবর্তনের দ্বিতীয় নিয়মটাকেও মেনে চলেছে। এরপরে যে নিয়ম, লাস্ট যে নিয়মটা আছে, আশ্রবাক্যে যে পদ ব্যাপ্য নয়, এটা ও বচনে সে হলো না, ও বচনের কারণের ফলে, সেইটা কিন্তু এখানে হচ্ছে কিনা আমি দেখব। আশ্রবাক্যে যে পদ ব্যাপ্য নয় মানে মরণশীল, এটা ব্যাপ্য নয়, কারণ আমরা জানি এ বচনের বিধেয় অব্যাপ্য, উদ্দেশ্য কিন্তু ব্যাপ্য। তাহলে ও এ বচনের বিধেয় অব্যাপ্য, সেই মানে ব্যাপ্য নয়, সেই বচনটি সিদ্ধান্তে কখনো ব্যাপ্য হতে পারবে না, এটা একটা নিয়ম। কিন্তু এই নিয়মটা দেখা যাচ্ছে এই মরণশীল নামক বিষয়টা এখানে দেখতে পাচ্ছি এই বচনের উদ্দেশ্য স্থানে বসে যাচ্ছে এবং টুক করে আলটিমেটলি ব্যাপ্য হচ্ছে। অর্থাৎ যেটা বলা হচ্ছে নিয়মে যে আশ্রবাক্যে যে পদ ব্যাপ্য নয়, সিদ্ধান্তে সেই পদ ব্যাপ্য হতে পারবে না, কিন্তু এখানে মরণশীল ব্যাপ্য নয়, সেই পদটি কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য না হওয়ারই কথা ছিল, কিন্তু এখানে হয়ে যাচ্ছে বলে তাই এই আবর্তনের চতুর্থ তথা লাস্ট নিয়মটিকে অমান্য করছে। আর অমান্য করার কারণের ফলে এটি কিন্তু এ থেকে এ হচ্ছে না। যখন সঠিকভাবে সবগুলো ফুলফিল হবে তবেই তো আমি বলবো যে এটা হ্যাঁ আবর্তনটা কমপ্লিট। কিন্তু এই যে ই থেকে ই হচ্ছে, আই থেকে আই হচ্ছে, এগুলো কমপ্লিট, কিন্তু ও থেকে যেমন কমপ্লিট নয় বলে একদম পুরোপুরি বলে দিয়েছে কনভার্টেড, নট কনভার্টেড, তেমনি এ থেকে তাহলে এও হলো না। তাহলে এ থেকে ডাইরেক্টলি এ হলো না, তাহলে এ থেকে ই করে দেখি। আমি লিখি এ থেকে ই, একই বচন, আমি দেখি এ থেকে ই করি, দেখি ই বচন আমি করলাম, অর্থাৎ লিখতে পারি কোন মরণশীল ব্যক্তি নয় মানুষ। এটা দেখো এ থেকে ই করলে কি দোষ আসতে পারে আমি একটু দেখি। দেখো এখানেও দেখো যে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হয়েছে, বিধেয় উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্য বিধেয়ের জায়গায়, ঠিক আছে, গুণগত পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছি। তার মানে এখানে কোনো এই যে এ থেকে ই করলে প্রশ্ন এসে যাচ্ছে, হয় নয় প্রশ্ন এসে যাচ্ছে। তার মানে এখানে হয় এখানে নয়, কিন্তু আবর্তনে কি বলা আছে, কি বলা আছে, আবর্তনে বলা আছে যে গুণগত কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে গুণ একই থাকবে, সদর্থকই থাকবে। আবর্তনীয় এবং আবর্তিত দুটি বচনের গুণ একই হতে হবে, কিন্তু এখানে দুটো আলাদা, তাই আমি এ থেকে ই করবো না। ব্যাপারটা বোঝা গেল? এই হচ্ছে কেস। তাহলে গুণগত পার্থক্য এসে যাচ্ছে। দেখা যাক এ থেকে ও করলে কিরকম দাঁড়ায়। দেখো লিখলাম ও বচন করে যে দেখতে পাচ্ছ যে সকল মানুষ হয় মরণশীল, এখানে লিখলাম কোনো মরণশীল ব্যক্তি নয় মানুষ, ঠিক আছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক কি হচ্ছে।
দেখা যাচ্ছে যে উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করেছি, এখানে উদ্দেশ্য বিধেয়ের জায়গায়, বিধেয় উদ্দেশ্যের জায়গায়, তাহলে 1 নাম্বার নিয়ম পারফেক্ট হলো। 2 নাম্বার নিয়ম, এই যে সেই নিয়ম আবার চলে আসছে। কি নিয়ম? না গুণগত কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে হয় নয়ের মধ্যে পার্থক্য এসে আছে, এখানে হয় এখানে নয়, তাহলে গুণগত পরিবর্তন এসে আছে। তাহলে ও থেকে এ থেকে আয়ও হচ্ছে, সরি এ থেকে ও হচ্ছে না, ঠিক আছে, এ থেকে ইও হচ্ছে না, এ থেকে এও হলো না, তাহলে পড়ে রইলে আর মাত্র একটি, সেটি হচ্ছে আই বচন। তাহলে আমি লিখে দিই এখানে আই বচন, দেখা যাক কি হয়। এখানে যদি আমি করে দিই, এখানে যদি হয়টা বলি তাহলে দেখি কিরকম হয়। অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল, এটা লিখলাম, আর আই বচন করলাম কোন কোন মরণশীল ব্যক্তি হয় মানুষ। দেখা যাক কি হয়। তাহলে এখানে মানুষ অর্থাৎ উদ্দেশ্য পদ, সিদ্ধান্তের বিধেয় স্থানে বসেছে, নিয়ম পারফেক্ট। আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে বসেছে, এটা পারফেক্ট। আচ্ছা, গুণগত কোনো পরিবর্তন হয়নি, দুটোই হয় হয় দেখতে পাচ্ছ, অর্থাৎ মিনিট দেখতে পাচ্ছ দুটোই হয় হয় আলটিমেটলি, অর্থাৎ সদর্থক সদর্থক। অ্যাফার্মেটিভ আছে, তাহলে এখানে অ্যাফার্মেটিভে থাকার কারণের ফলে আলটিমেটলি কোনো ব্রেক করছে না, অর্থাৎ কনভার্সনে কোনো নিয়মকে কিন্তু ব্রেক করছে না। পড়ে রইল কি আছে শুধুমাত্র, যে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেই পদ কখনো ব্যাপ্য হতে পারবে না, সেটা দেখা যাক কি আছে। না আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় তার মানে হচ্ছে এখানে ধরো এই জায়গাটা, আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় তার মানে মরণশীল, এই পদটা ব্যাপ্য নয়, সিদ্ধান্তে সেই পদ কখনো ব্যাপ্য হতে পারবে না, সেই মরণশীল এই পদটা দেখা যাচ্ছে এখানে বসেছে আই বচনে, কোথায় বসেছে? উদ্দেশ্য স্থানে, তাহলে ব্যাপ্য হতে পারবে না। তার কারণ আমরা নিয়ম জানি যে আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়, আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়, কোনো পদই ব্যাপ্য নয়। তাই আলটিমেটলি কি হচ্ছে, আই বচনের কোনো পদই ব্যাপ্য না হওয়ার কারণের ফলে কি হচ্ছে, আই বচনের কোনো পদই ব্যাপ্য না হওয়ার কারণের ফলে, তাই এখানে ব্যাপ্যতার যে আবর্তনের যে ব্যাপ্যতার নিয়ম, সেই ব্যাপ্যতার নিয়মটাকে কিন্তু পুরোপুরি মান্য করছে। তার মানে বুঝতেই পারছো যে আশ্রয় বাক্যে যে পদ ব্যাপ্য নয় তার মানে মরণশীল এই পদটা ব্যাপ্য নয়, সিদ্ধান্তে সেই পদ কখনো ব্যাপ্য হতে পারবে না। তার মানে এখানে যদি ব্যাপ্য হয়ে যেত তাহলে কিন্তু এই ব্যাপ্যতার নিয়মটাকে কিন্তু লঙ্ঘন করত। যেহেতু এখানে হয় না, তার মানে এখানে আই বচনের কোনো পদই ব্যাপ্য নয়, তার মানে প্রশ্ন আসছে না, তাই এখানে ফুলফিল হয়ে যাচ্ছে। এবং এই ফুলফিল হয়ে যাওয়ার কারণের ফলে এ থেকে আই বচনই পাওয়া যাচ্ছে, এ থেকে এ পাওয়া যায় না ব্যাপ্যতার নিয়ম কারণবশত, এ থেকে ই পাওয়া যায় না গুণগত নিয়ম বশত, এ থেকে ও পাওয়া যায় না গুণগত নিয়ম কারণ মানে লঙ্ঘন করার বশত, শুধুমাত্র এ থেকে আই হচ্ছে। এরপর তাহলে যদি আমি বলি যে এর থেকে সরলাবর্তন কি তাহলে কোনোভাবেই সম্ভব নয়। সরলাবর্তন মানে কি, অলরেডি আমি বলেছিলাম যে যে দুটো বচনের যখন পরিপূরকভাবে পরিমাণটা এক হয়, অর্থাৎ সার্বিক সদর্থক সার্বিক বচন, এও সার্বিক বচন, দেখতে পাচ্ছ সার্বিক বচন সার্বিক বচন, বিশেষ বচন বিশেষ বচন, দুটোই দেখতে পাচ্ছ সরলাবর্তন, অর্থাৎ পরিমাণটা এক হতে হবে। সেরকম ক্ষেত্রে কি এই বচনের সরলাবর্তন সম্ভব? অর্থাৎ এ থেকে কি এ পাওয়া যায়? হ্যাঁ, বলা হচ্ছে এ থেকে এ পাওয়া যায়। কি কি ক্ষেত্রে পাওয়া যায়? যদিও এখানে আমি বলছি আবর্তন কি না, এ থেকে আই বচন, ই বচন থেকে ই বচন, আই বচন থেকে আই বচন, ও থেকে কোনোভাবে সম্ভব নয়, অলরেডি আমি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। আজকে যেটা বিষয় সেটা হলো এ থেকে এ পাওয়া যায় কিনা। যদিও আমি এ থেকে আই নিয়ম অনুযায়ী পাচ্ছি, কিন্তু আমি দেখবো যে এ থেকে কি এ হয় না, তার মানে কি এ বচনের কি সরলাবর্তন সম্ভব নয়, তো সেটা আমি কিন্তু লিখি। তাহলে দেখি কি বিষয়টা জানাচ্ছে।
বলছি যে সরলাবর্তনের ইংরেজি প্রতিশব্দ হলো সিম্পল কনভার্সন। সরলাবর্তন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো সিম্পল কনভার্সন। সিম্পল কনভার্সন মানে হলো যেখানে বলা হয় যে পুরোপুরি গুণগত পরিমাণটা এক থাকতে হবে, অর্থাৎ আবর্তনীয় যাকে করা হবে আর যা পাওয়া যাবে দুটো বচনের ক্ষেত্রে দুটো বচনের আবর্তনের যে নিয়ম অনুযায়ী কি করতে হবে, পরিমাণটা এক হতে হবে, তবেই কিন্তু সেটা সরলাবর্তন হবে, সিম্পল কনভার্সন। তাহলে দেখা যাক এ থেকে এ কোন কোন ক্ষেত্রে সম্ভব। এ থেকে এ আগে কেন করব, তা আমি আগেই বলেছি যে ও এ থেকে যদি এ করা হয় আবর্তনের সবকটি নিয়মকে মানলেও লাস্ট কিন্তু নিয়মটাকে মান্য করছে না, তাই এ থেকে এ করতে হয়। তবে কিন্তু এ থেকে কি সরলাবর্তন সম্ভব নয়? না, তোমরা লিখবে, প্রশ্ন পড়লে বা লিখবে যে এ থেকে যদি আমরা এ করি তাহলে সেক্ষেত্রে অনেক নিয়মের আসতে পারে, মানে সমস্যা আসতে পারে। কিরকম না, সকল মানুষ হয় মরণশীল, অর্থাৎ আমি এখানে লিখলাম সকল মরণশীল ব্যক্তি হয় মানুষ, অর্থাৎ এখানে সবকটি নিয়মকে মানলেও উদ্দেশ্যবিধের স্থান পরিবর্তন মান মেনেছে, হয় হয় অর্থাৎ গুণগত নিয়মকে মেনেছে, কিন্তু লাস্ট যে নিয়ম অর্থাৎ ব্যাপ্যতার নিয়মকে মানেনি। অর্থাৎ আসলে যে পদ ব্যাপ্য নয় সিদ্ধান্তে সেই পদ কখনো ব্যাপ্য হতে পারবে না, কিন্তু এখানে এই নিয়মটিকে লঙ্ঘন করছে। তা বলে কি এ থেকে এ করা যাবে না বা সরলাবর্তন করা যাবে না? বলছে হ্যাঁ করা যাবে। কি কি ক্ষেত্রে করা যাবে? তিনটি বিষয়ের ক্ষেত্রে করা যাবে। এক নাম্বার হচ্ছে সংজ্ঞার্থ জ্ঞাপক অর্থে, দু নাম্বার বিশিষ্ট বচন অর্থে, আর তিন নাম্বার সমার্থক বচন অর্থ। এই তিনটি ক্ষেত্রে, এক হলো সংজ্ঞার্থ জ্ঞাপক, দুই হলো বিশিষ্ট বচন, তিন হলো সমার্থক অর্থ। সংজ্ঞার্থ জ্ঞাপক মানে এটা কোনো বাক্যের সংজ্ঞা যেরকম বলা হয়। ত্রিভুজ হলো তিন কোণ বিশিষ্ট একটি সামতলিক ক্ষেত্র বলা যেতে পারে, আবার বলতে পারি এটি সামতলিক ক্ষেত্র হলো ত্রিভুজ, এটাও বলতে পারে, তিন কোণ বাহু বিশিষ্ট ত্রিভুজ। বিশিষ্ট বচন মানে মহাত্মা গান্ধী হলেন জাতির জনক হলেন মহাত্মা গান্ধী, এটাও করা যেতে পারে। সমার্থক বচন অর্থে এটা মানে বৃক্ষ হয় গাছ আর গাছ হয় বৃক্ষ, এই অর্থে করা যেতে পারে। তার মানে এগুলো এই তিনটি বচনের ক্ষেত্রে এ থেকে এ বচন করা যায়। বাদবাকি ক্ষেত্রে বা সরলাবর্তন করা যায়, বাদবাকি ক্ষেত্রে এ থেকে কোনোভাবেই হবে না অন্য কোনো বচন, শুধুমাত্র হবে এ থেকে আই বচন, বিভিন্ন নিয়মকে মান্য করবে। তারপরে বুঝতে পারছো এ বচনের সরলাবর্তন কেন সম্ভব নয়। এ বচনের সরলাবর্তন সম্ভব হলেও আবর্তনের সবকটি নিয়মকে মানলেও শুধু একটি নিয়মকে মানে না, সেটি হচ্ছে ওই ব্যাপ্যতার নিয়ম। এই ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী যদি মানতে হয় বা না মানার কারণে ফলে সরলাবর্তন সম্ভব হচ্ছে না। তাহলে কি এ থেকে এ কোনোভাবেই করা যায় না? হ্যাঁ করা যায়। সংজ্ঞার্থ ব্যাপক অর্থে করা যায়, বিশিষ্ট বচন অর্থে করা যায়, সমার্থক বচন অর্থে করা যায়। সংজ্ঞার্থ ব্যাপক মানে যখন বলি যে এরকম একটা বলি যে ত্রিভুজ হলো তিন বাহু বিশিষ্ট আর অতএব তিন বাহু বিশিষ্ট বস্তু হলো ত্রিভুজ, এই দুটো এ বচন। এইখানে কিন্তু দেখো দুটোই কিন্তু পরিমাণ এক হয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে সরলাবর্তন হচ্ছে, এ থেকে এ হচ্ছে। তেমনি ভাবে বিশিষ্ট বচনের ক্ষেত্রেও তাই হবে। মহাত্মা গান্ধী হয় জাতির জনক হলেন মহাত্মা গান্ধী, দুটো এ বচন, কোনো প্রবলেম নেই। তেমনি সমার্থক বচনের ক্ষেত্রেও তাই হবে। বৃক্ষ হয় গাছ, অতএব গাছ হয় বৃক্ষ, দুটো এ বচন। এইরকম কিন্তু তিনটি বচনের ক্ষেত্রে নাম্বার ওয়ান, এক দুই তিন, এই তিনটি বচনের ক্ষেত্রে সিম্পল কনভার্সন অর্থাৎ এ থেকে এ বচন পাওয়া যায়।